পদ্মা সেতুতে টমটম চালাতে পারছি, এবার কি চালাবো পদ্মা সেতুতে, স্পিড বোট চালাবো পদ্মা সেতুর উপরে স্পিড বোট। নাও গাইস, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, পদ্মা সেতু থেকে ডিরেক্টলি ট্রেন দিয়ে লাইভ হচ্ছে, ট্রেন যাবে এটা দিয়ে, উপরেরটাতে বাস ট্রাক সব, সব বিশালতা দেখেন। জীবন আসলে অনেক সুন্দর গাইস, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নবরস। আজকের এই ভিডিওটা কি নিয়ে নতুন করে বলার কিছু নাই, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে ভিডিওটা পদ্মা সেতু নিয়ে। অ্যান্ড এটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে আমার করা 2 নম্বর ভিডিও। এর আগে আমি একটা ভিডিও করেছি, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আজকের এই ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল বললাম এই কারণে যে আমি ইতিহাসের একটা সাক্ষী হতে যাচ্ছি। পদ্মা সেতুর 41তম স্প্যান বসতে যাচ্ছে, যেটার মাধ্যমে পদ্মা সেতু সম্পূর্ণ দৃশ্যমান হয়ে যাবে। গাইস, আপনারা যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন, যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, তারা হয়তো বা দেখতেছেন যে আজকে হঠাৎ করে ব্লগের ইন্ট্রোটা আলাদাভাবে আমি দিচ্ছি। একটু খুলে বলি, 9 ডিসেম্বর সকাল 8:25 আমার ফ্লাইট ছিল চট্টগ্রাম থেকে ঢাকা। আমি বেসিক্যালি ট্রাই করি যে 8 ঘন্টা ঘুমানোর জন্য। আলহামদুলিল্লাহ ওই দিনও আমি 10টা কিংবা 10:30টার ভিতরে আমি ঘুমিয়ে গিয়েছি। আর আমার মোবাইলে অ্যালার্ম সেট করা ছিল প্রায় 5:30, 6টা, 7টা, 8টা, টোটাল টাইম টু টাইম সেট করা ছিল। ওই দিন কি হয়েছে আমি জানি না, আমার মোবাইলে অ্যালার্ম বাজেনি, হয়তো বা বাজলেও আমি খেয়াল করিনি। তো হঠাৎ করে সকাল 7:25 কিংবা 20 ওই সময় আমাকে আমার আম্মাজান কল দেয়। আমার আম্মাজান আমাকে কল দিয়ে বলে যে কদ্দুর। আমি কি কদ্দুর? ও রে আল্লাহ। আম্মুর সাথে কথা বলে সাথে সাথে মোবাইল ফোনটা রাখলাম। রাখার পর আমার ব্যাগ গোছানো ছিল, আগের দিন রাতে ব্যাগ 2টা নিলাম। নেওয়ার পর আমি জাস্ট কেটস গুলো হাতে নিয়েছি, মোজা রোজা কিছু নিয়ে সাথে সাথে দৌড় রাস্তায় গিয়ে সিএনজি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না ফ্লাইট পাবো কিনা, এয়ারপোর্টে কল দিলাম। আল্লাহর কি হুকুম, প্রত্যেকদিন ফ্লাইট ডিলে হয় না, ওই দিন আমার ফ্লাইটটা প্রায় 30 থেকে বা 1 ঘন্টা ডিলে ছিল। এন্ড অসংখ্য ধন্যবাদ আম্মাজান, তুমি যদি কল না দিতা তাহলে আমার ফ্লাইট মিস হতো 100%। আমি আরো আধা ঘন্টা 40 মিনিট ঘুমাইতাম, ফ্লাইট মিস হতো, এন্ড এই ব্লগটা হতো না। আর হ্যাঁ, আমাকে ইনভাইট করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, যেহেতু 10 ডিসেম্বর স্পেনটা বসবে, ওটা আকাশ থেকে ডিরেক্টলি লাইভ সম্প্রচার করার জন্য। সো আর কথা বাড়াবো না, তো চলুন সরাসরি দেখা হচ্ছে এয়ারপোর্ট গিয়ে। এন্ড গাইস, অবশেষে ইতিহাসের পাতায় বদ্ধ হওয়ার জন্য আমি এখন যাচ্ছি আমার ফ্লাইটের দিকে। এর ভিতরে দিল্লির কয়েকটা ভাইয়ের সাথে পরিচয় হলো, কথা বলে অনেক ভালো লাগলো। তো এটাই। আর সবচেয়ে মজার বিষয় সেটা হলো যে 1 ঘন্টা সেই মানে আমি কীভাবে যে বাসা থেকে বের হলাম, কীভাবে যে আসলাম, আই ডোন্ট নো। এটাই, এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক, শীঘ্রই ঢাকায় এসে পৌঁছাবো। প্রোপেলার ইঞ্জিন, এটা হচ্ছে প্রোপেলার ইঞ্জিনের ফ্লাইট। তো আর ওইদিকে সব হেলিকপ্টারের বলে হ্যাঙ্গার, আর ওইদিকে প্রশিক্ষণ বিমান। সো আলহামদুলিল্লাহ আমরা উঠে গেলাম। হ্যালো ব্রাদার, কি অবস্থা? That means front. নাও আমার ব্যাগটা আমি রাখলাম। তো এখন আমি আমার সিটে বসতে হবে। একজন ব্লগারের লাইফ, একজন ভিডিও ব্লগারের লাইফ আসলে কেমন, প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হয়। ক্যামেরাতে চার্জ আছে কিনা, মেমোরি কি ফুল কিনা, মেমোরির কার্ড নিয়েছে কিনা, ব্যাটারি নিয়েছে কিনা এক্সট্রা, সব কিছুই মানে কী বলতাম, খুব অল্প সময়ের ভিতরে আমরা চেক আপ করবো। এটাই দেখা যাচ্ছে পরপরে। Shahjamal International Airport, Dhaka. Our estimated flight time will be 45 minutes. The flying altitude of 10,000 feet. For a vessel of active with passenger settled. Foot ramp is down. Keep your seat back in upper position on a stable to table. Is the mobile phone and all of the electronic devices are not permitted during takeoff and landing. This is an honest flight. It shall be taking off shortly. We shall observe and like a drug I keep on wanting. There's a love that fits so perfect, it's hard to believe. There's a reason I can feel my heart stop beating, and the air gets tough just breathing. I'm alone but I'm still feeling like someone's with me. It's strange, I
নাও গাইস, এখন আমি ঢাকায়, আর ফ্লাইট ল্যান্ড করতে প্রায় 4 থেকে 5 মিনিট হচ্ছে। তো আমাকে রিসিভ করার জন্য আসার কথা ছিল জয়। আমি কল দিলাম, জয় মাত্র ঘুম থেকে উঠছে। দ্যাট মিনস তার বাসা থেকে এখানে আসতে আরও সময় লাগবে। তো তাকে বললাম ডিরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অফিসে যাওয়ার জন্য। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন ডিরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অফিসে যাবো, দেন ওখানে দেখা হচ্ছে ওর সাথে। সো নামা যাক। বাই দ্য ওয়ে, উঠেছি সবার পরে, নামলাম সবার আগে, এটার মজা আলাদা। years later. নাও গাইস, দেখা হচ্ছে আফটার লং টাইম পর, প্রায় 3 ঘন্টা। এই যে দাদা, এন্ড আমি চট্টগ্রাম থেকে চলে আসছি। ও আসতে কতক্ষণ, এতক্ষণ সময় লাগছে কেন বলো? আমার তো প্লেন নাই ভাইয়া, আমার তো জ্যাম। তুমি ঢাকা ছিলে, আমি চট্টগ্রাম থেকে চলে আসছি সকাল সকাল। চট্টগ্রামে প্লেন থেকে আসতে যতক্ষণ লাগে না, ঢাকার মধ্যে 1/2 কিলোমিটার আসতে। ওই কথা, এর ঢাকা সিটি জামে জামে অশান্তি, ডোন্ট মাইন্ড, এটা একটা গানের লাইন বললাম। বাই দ্য ওয়ে, এর পরবর্তীতে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন স্টেশনে গিয়েছি, যেহেতু রেস্ট্রিক্টেড, ওখানে ভিডিও করা অ্যালাউ না। সো ভিতরের সিনগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এর ভিতরে আমাদের সেট আপ সব কিছু আমরা রেডি করলাম। রেডি করার পর এখন আমরা মেবি যাবো মাওয়া। আজকে আমাদেরকে লাইভ টেলিকাস্টের যে মেইন চেক করতে হবে, 10 তারিখ হবে মেইন খেলা। সো দেখা হচ্ছে পথে। 1 hour later. না গাইস, চলে আসলাম আমরা মাওয়াতে। আর কেমন এক্সপিরিয়েন্স ছিল এই রোডটা? আমি যখন এর আগে আসতেছিলাম তখন একটু কাজ করতেছে। ভাই মাস্কটা নাও, মাস্কটা একটু নাও, একটু মাস্কটা নাও, একটু খুলো, তোমার চেহারাটা একটু দেখাই, টাকা পড়ে গেছে। চলো না, খুলো না, মাস্কটা খুলো, একটু দেখাই তোমারে। লজ্জা পাচ্ছে কেন? না লজ্জা পাচ্ছে কেন? লজ্জা পাচ্ছে, এত শুকনা ছেলে, এই কারণে লজ্জা পাচ্ছ। আর এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে একটা স্পিড বোট বা বোট একটা নিবো, নিয়ে পদ্মা সেতু যে কোনো একটা স্পেনের কাছে যাবো। ওখান থেকে আমরা লাইভ যে ফিটটা এটা টেস্ট করবো, অ্যান্ড টেস্ট করার পর যা হয় এটাই। এখন আমি যাকে দেখাবো, চিনেন কিনা দেখেন তো। আফটার লং টাইম পর, 1 বছর হয় না কিন্তু, না এই তো মার্চে বাংলাদেশের প্রথম যেদিন 3 জন করোনা রোগী পাওয়া যায়। তো দেখতে দেখতে অনেকগুলো সময় গেল। এই যে আরেকজন, এই যে আরেকজন দেখা হচ্ছে সামনে। এইভাবে চেহারা চেঞ্জ কেন? দাঁড়িয়ে ছিল তো অনেক। নাও গাইস, এখন আমরা মাওয়া ঘাট চলে আসলাম, অ্যান্ড মেবি আমাদের জন্য একটা বোট আগে থেকে রেডি করে রাখছে। আর অল্প কিছুদিনের ভিতর ইনশাল্লাহ, এই যে কষ্ট মানুষের, একটা পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে কি পরিমাণ কষ্ট, আমি আগে গিয়েছিলাম, আমি এই কষ্ট সম্বন্ধে জানা আছে আমার। পদ্মা সেতুটা হয়ে গেলে আর এই ঝামেলাটা থাকবে না। ব্রাদার, অস্ট্র নিয়ে রেডি। কত মনে আছে ওই যে একটা বিয়ে হচ্ছিল, আমরা অনেক নাচানাচি করছি, এনজয় করছিলাম। হ্যাঁ, পদ্মার পারে ওইটা তো আমাদের সেই রকমের আমরা এনজয় করছিলাম। এইবার তার থেকে আরো বেশি এনজয় হবে, আমাদের কাজও হবে, এনজয় হবে ইনশাআল্লাহ। আর এই যে ছোট ছোট নৌকা অনেকগুলো আসছে, এই যে মানুষ পারাপার হচ্ছে, ওই যে ওই সাইড দিয়ে পারাপার হচ্ছে, এই সাইডে পারাপার হচ্ছে। মাঝি ভাই রেডি করতেছে, ওনার বোটটা ভিড়াইলো, এটা অ্যাডজাস্ট করে দিলে আমরা উঠবো এখন। বিসমিল্লাহ, আফটার লং টাইম পর পদ্মা সেতুর কাছে যাব। জয়, অনুভূতি কেমন? সেই বাংলাদেশের মেগা প্রজেক্ট মানে। সো একটা জিনিস যে আমার, সেটা হচ্ছে যে পদ্মা সেতুতে টমটম চালাতে পারছি। এবার কি চালাবো পদ্মা সেতুতে? এবার ড্রোন তো চালাইছি, স্পিড বোট চালাবো পদ্মা সেতুর উপর, স্পিড বোট। ওফ ম্যান, তখন যে পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালায় যাব বা কার চালা যাব। না গাইস, এখন আমরা খরস্রোতা পদ্মা নদী ধরে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে। এখানে প্রচুর পরিমাণে স্রোত। এই যে ইজাজ ভাইয়ের মাথায় ঘুর পাক্কা আছে, কীভাবে উনি উপস্থাপনা করবেন এই সব কিছু রেডি করতেছে। আর ভাইয়া শট নেওয়ার জন্য কোন দিক থেকে কোন শট নিবে ওটা দেখতেছে। আর এখানে এখন জ্যাকেটে চেন মারতে হবে, নয়তো বুক পুরো জ্যাম হয়ে যাবে। নাও গাইস, এখন আমরা পদ্মা সেতুর প্রায় কাছাকাছি চলে এসেছি। সো এখানে এখন হচ্ছে রাতে একটা সংবাদ প্রচারিত হবে, ওটার জন্য কিছু বলে পিটিসি নেওয়া হচ্ছে, বা বক্স অফ যেটা বলে, ওই দুইটা জিনিস নেওয়া হচ্ছে। সো এই যে
বিকেল 4:15 বাজে। এই ঘন কুয়াশাতেও সূর্যের দেখা নেই। শীতে এরকম প্রতিকূলতার মধ্যেও কিন্তু পদ্মা সেতুতে কাজ হচ্ছে। ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখি খরা বর্ষাতেও। সেখানে তীব্র স্রোত বা ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে দিয়েও থেমে থাকে না পদ্মা সেতুর কাজ। A few minutes later. তার মানে basically এখানে তিনটা ব্যাকপ্যাক কাজ করবে। আমাদের এটার জন্য এই ব্যাকপ্যাক আমি বলতেছি না। আর আরেকটা ব্যাকপ্যাক দিন আরেকটা ব্যাকপ্যাক লাগবে, যেটা আপনার লাইভে অডিও আপনার সাথে যেটা নাও গাইস, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। পদ্মা সেতু থেকে ডিরেক্টলি ড্রোন দিয়ে লাইভ হচ্ছে, ডিরেক্টলি লাইভ হচ্ছে। তো এই রেডি হচ্ছে, এই যে বক্স, এই দেখাও এই যে ডিরেক্টলি লাইভ হচ্ছে। এই মুহূর্তে পদ্মাপাড়ে আছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইজাজ, আগামীকাল তো সর্বশেষ স্প্যান যেটি অর্থাৎ 41তম স্প্যান বসছে, সেটি প্রস্তুতি কেমন দেখছেন? আর সকালের দিকে যেহেতু প্রচন্ড কুয়াশা হয়, এখন সে টাইম কোনটা নির্দিষ্ট করা হয়েছে, কখন সেটি বসানো হবে? আসলে আজকে সারাদিনই কিন্তু কুয়াশা আমরা দেখতে পেয়েছি। সকালে গতকাল রাত 9টার দিক থেকে যে ঘন কুয়াশা তৈরি হয়েছিল, সেই ঘন কুয়াশা সকাল থেকে শুরু করে আমরা সারাদিনই দেখতে পাচ্ছি। আজকে সারাদিনে কিন্তু একবারও সূর্যের দেখা মেলেনি। আমরা সকাল থেকে যখন পদ্মা পাড়ে এসেছি তখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে ঘন কুয়াশার পরিমাণ আরো বেড়েছে এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে এই কুয়াশার পরিমাণ আরো বেশি বাড়বে। তারা চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই স্প্যানটি যাতে বসানো যায়। কালকে যদি আসলে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এটি রওনা দেওয়া হতো, তবে দেখা যেত যে হয়তোবা আগামীকাল সারাদিনই এখানে নোঙর করতেই হয়তো সময় চলে যেত। তবে সেই সময়টুকু যাতে না যায় সেজন্য তারা আগেই, অর্থাৎ একদিন আগেই আজকে এটি মাওয়াঘাট থেকে স্প্যানটি নিয়ে রওনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রায় মাঝ নদীতে স্প্যানটি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তো পদ্মা সেতু প্রকৌশলীরা বলছেন সব কাজ শেষ করতে আগামী এক বছর লাগবে, অর্থাৎ 2022 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পদ্মা সেতু খুলে দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন। বাবা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। অনেক চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে। এই যে ইতিহাসের সাক্ষী, এই যে লাস্ট একটা পদ্মা সেতুর স্পেন বসে গেলে পুরো পদ্মা সেতুটা ভিজুয়াল হয়ে যাবে। সো টোটাল হেড অফ নিউজ থেকে শুরু করে সবাই খুশি ছিল। ফার্স্ট টাইম কোনো টেলিভিশনের কাজ একদম অন ইয়ার করলাম। ও জয়, কেমন ইতিহাসের সাক্ষী হয়ে থাকলা? জোস। ও অসাধারণ ছিল। আমার তো হাত পা কাঁপতেছে। গাইস, বেসিক্যালি কপাল খারাপ থাকলে যা হয়, আমার ক্যামেরা হঠাৎ করে কি কারণে ফ্রিজ করেছে আমি জানি না। এতদিন ধরে ব্লগ করতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই ধরনের প্রবলেম আমি ফেস করিনি। কেন এইটা হলো আমি নিজেও জানি না। বাসায় এসে দেখলাম যে এই প্রবলেমগুলো। তো ওই দিন রাতে আসলে যে ক্র্যাঙ্কটা আসতেছিল লাস্ট স্পেনটা নিয়ে, ওটা কিছু ভিডিও করেছিলাম, ওগুলো ফ্রিজ শুধু ভয়েস এসেছে, ভিডিও আসেনি। তারপরে এর পরবর্তীতে আবার ঢাকায় ব্যাক করি, ঢাকায় রাতটায় স্টে করি। স্টে করার পর পরের দিন আবার আমরা চলে যাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। হে গাইস, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে একটা চমৎকার রাত আমার জন্য কেটে গিয়েছে। বাট আমাদের এই যে ধনজয়, মানে ড্রোন জয়, ঠিক আছে, ড্রোন পাইলট, ড্রোন মাস্টারি, ও সারা রাত ধরে কি করছে এটা ব্লগের মানে দেখতে থাকেন, বলবো। তো মাস্কটা খোলো ভাইয়া। জয়কে আপনারা হয়তো বা আমার যে ফাহিম শাহরিয়ার যে ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে রাজশাহী টু ঢাকা এরকম একটা ব্লগ ছিল, ওই ব্লগে ওরা আপনারা দেখছেন। বাট নববর্ষের যারা দেখতেছেন তারা চিনে রাখেন, আপনাদের যাদের ড্রোন নিয়ে প্রবলেম বা ড্রোন ক্রাশ টাশ করে অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন। কালকে ব্লগ শুরু করার সময় আমি হুটহাট করে করছি, পরিচয় করাতে পারিনি। আর গাইস, এই মুহূর্তে আমি আছি তেজগাঁও অ্যান্ড অলরেডি সকালবেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিসে চলে এসেছি। ব্যাগ রাখলাম, ব্যাগ রেখে বের হলাম। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে অফিসে গিয়ে ব্যাগটা নিয়ে জাস্ট বের হয়ে যাব। আর ভিতরে রেস্ট্রিকশনের জন্য ভিডিও করা আসলে পসিবল না। সো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা খুব দ্রুত হেঁটে অফিসের সামনে যেতে হবে। আর আজকে হচ্ছে 10 ডিসেম্বর 2020 এবং আজকে সকাল 8টায় লাইভ টেলিকাস্ট হবে। সো 8টা লাইভ টেলিকাস্টটা ধরার জন্য আমাদেরকে মাওয়া যেতে হবে। এখন বাজে কটা? এখন 6টা 30। দ্যাট মিনস আমাদেরকে 7টার লাইভটা ধরতে হবে। সো ফার্স্ট 1 hour later. নাও গাইজ, দেখতে দেখতে চলে আসলাম মাওয়া। আর এই মুহূর্তে মানে কি বলতাম, মানে পেটের অবস্থাটা এমন একটু পেট মজা দিচ্ছে। তোমার কি অবস্থা? আমি ঠিকঠাক, তুমি তো যেই জায়গা পারো সেই জায়গায় বসে। আমি তো যেই জায়গায় পারবো, টিস্যু পেপার কেন নিচ্ছি, যেখানে পারি ওখানে ছেড়ে দিব। ভালো লাগে প্রকৃতির জায়গায় কাজ সারাবো। ও হ্যাঁ, মাস্ক তো আছে, টিস্যু পেপার এই জায়গায় মাস্ক ইউজ করবো। সো এখানে আরো কিছুক্ষণ থাকবো। সিনিয়র ভাইয়া যা আছে ওরা সবকিছু কমপ্লিট হলে দেন আমরা বোটে উঠে তারপর যাবো পদ্মা সেতুতে। সো দেখতে থাকেন, দেখা হচ্ছে নেক্সট শটে। গাইস, এই হচ্ছে পদ্মার সেই ইলিশ, এই যে মাছ রেডি করা হচ্ছে।
সো অনেক দিনের ইচ্ছা, মানে অনেক লোকমুখে শুনছি এবং বাংলাদেশে অনেক সিনিয়র ইউটিউবার যারা আছেন কি ঢাকা যারা থাকেন সবাই মামাতে আসে ইলিশ খাওয়ার জন্য। তো আজকে বিকালে ট্রাই করবো, যদি পসিবল হয় আজকে ইলিশ দিয়ে খাবো। সো এই যে মাছ, এটা কি বিকালের জন্য রেডি করা হচ্ছে? সকালের জন্য। সো অলরেডি সব প্রেসের গাড়ি চলে আসছে এখানে, এই যে ইন্ডিপেন্ডেন্ট, জিটিভি, নিউজ 24 সবগুলো চলে আসছে। গুড মর্নিং কাশেম ভাই, কি অবস্থা? হ্যাঁ, শুভ সকাল। আমরা তো সেই ভোর থেকে এসে এখানে অপেক্ষা করছিলাম। আমি 5টায় উঠছি, 5:30টায় বের হয়েছি, রাস্তা সব কিছু করে। কিন্তু আসতে এত দেরি হলো? আমি নাস্তা করলাম সকালবেলা একটু হালকা। আচ্ছা আচ্ছা। আপনি তো পুরো আপনার একদম সবকিছু নিয়ে রেডি? হ্যাঁ একদম। সো খেলা হবে, খেলা হবে, খেলা হবে মামা, চিল হবে। আমার প্রাণ ধরি আমারও টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমারও টান, মনটা করে আনচান। জোয়ার নদীর তল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর তল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। সো চলে আসলাম পদ্মা সেতুর কত নাম্বার পিলার এটা জানি না। এই পিলার দেখেন কিভাবে উঠতে হচ্ছে এই পিলারে। জয় আসো, জয় চিন্তা আছে, জয়ের কাছে অনেক গ্যাজেট, ওর FPV ড্রোনটা সব কিছু। তো আহ 18 নম্বর, এটা হচ্ছে 18 নম্বর পিলারে আমরা উঠলাম। দেখেন শুধুমাত্র খবর প্রচারের জন্য জার্নালিস্টরা কি পরিমাণে কষ্ট করে, দেখেন কোন জায়গাটা দিয়ে উঠলাম আমরা, এই খরস্রোতা পদ্মা। এখন আমরা এই 4-5 তলা উপর উঠবো, আসবো। A few minutes later. পাহাড়ে উঠতে যত কষ্ট না, তার চাইতে সিঁড়িতে উঠতে তার চাইতে বেশি কষ্ট। পদ্মা সেতুর পিলারে দুইটা কি বলে বোল্ট বা যেই হোক সাসপেনশনের মতো, যাতে করে দোলনে পানির বাতাসের সাথে দুললে এটা অ্যাডজাস্ট হয়। নিচে একটা, ওই সাইডে একটা, বলার মতো না। এত পাহাড়ে উঠলাম কিন্তু এটার কষ্ট আরও বেশি। ওয়াও, স্বপ্নের পদ্মা সেতু। এই যে সাবধানে হাঁটতে হবে। এটা হচ্ছে রেল ট্র্যাক, এটা হচ্ছে রেল ট্র্যাক, ট্রেন যাবে এটা দিয়ে, উপরেরটাতে বাস ট্রাক সব। সব বিশালতাটা দেখেন। এখানে আমি চারপাশ এরিয়াতে পদ্মা সেতু। আমি আবারও বলতে চাই, নিজের চোখে যদি আপনি পদ্মা সেতু না দেখেন তাহলে এটার যে সাইজ কখনো আমি আপনার ভিডিওতে বুঝতে পারবো না। এই দেখ সবার অবস্থা কেমন উঠতেছে। ও বাবা কেমন লাগছে? মাস্কের ভিতর দিয়ে অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে না? খুবই কষ্ট হচ্ছে। আমরা বোধহয় নিচ থেকে 10 তলার উপর পর্যন্ত আমরা হেঁটে উঠলাম এবং খুব সরু জায়গা, চিকন চিকন সিঁড়ি দিয়ে উঠতে একদম হাঁপিয়ে গেলাম। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে শীতকাল থাকার কারণে হালকা হালকা বাতাস পাচ্ছি। A few minutes later. আমি পিছনে যাচ্ছি। রাত্রেবেলা পিলারের কাছে স্টে করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সকালেও কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল
এই কুয়াশার কারণে আসলে সেতুতে সকালেই বসানোর যে প্রক্রিয়া, যে কোনো স্প্যান বসানোর ক্ষেত্রে আমরা দেখি যে সকালেই অর্থাৎ সকাল 8টা বা 8:30টার দিক থেকে বা কোনো কোনো ক্ষেত্রে 9টার দিকে কিন্তু এই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু 2 hours later. নাও গাইস, আলহামদুলিল্লাহ আমাদের যে 10টা লাইভ ছিল সাকসেসফুল ভাবে সম্প্রচার হয়েছে। ইজাজ ভাই হ্যাপি? হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ, অসাধারণ। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমি প্রথম ব্যক্তি যে নিউজে এরকম লাইভ করলাম। দুর্দান্ত ওয়ার্ক এবং ফাহিম শাহরিয়ার এবং তার যে টিম, ভাইয়ের নামটা ভুলে জয় 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 জয়। থ্যাংক ইউ। আমি বলবো যে এক কথায় অসাধারণ, দুর্দান্ত। এবং আমাদের লিপু ভাই থ্যাংক ইউ। লিপু ভাই এবং আমার কাকা, অল্প বয়সে চুল পেকে গেছে, মানে টুট পাকনা যে ছেলেটা আমার কাকা, সেই কাকা দুর্দান্ত কাজ করেছে। অসাধারণ একটা টিম ওয়ার্ক। আমার প্রাণ ধরিয়া মারুটান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া মারুটান মনটা করে আনচান, জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই, জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বাই, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। নাও গাইস, বেসিক্যালি 10টা লাইভ শেষ করার পর এদিকে কিছু এরিয়াল ভিউ নিলাম, আর এখন আমরা যাচ্ছি নিচে বোটে করে যেখানে মেন স্পেনটা বসতেছে ওই প্লেসটাতে যাব। তারপরে দেখি কি হয় জানি না। আর এর ভিতরে মানে সকালবেলা উঠে সবসময় আমার একটু প্রেশার থাকে, আপনারা আগেও দেখছেন প্রাকৃতিক ডাক বা প্রাকৃতিক কাজ সারাতে যেতে হয়, বাট আজকে কাজের প্রেশার আমার সব প্রেশার চলে গেছে। সাংবাদিকতায় কোনো লজ্জার কোনো ইয়া নাই। দেখেন ইজাজ ভাই নিজে ট্রাইপড কাঁধে নিয়ে হাঁটতেছে, দেখেন একজন রিপোর্টার কাঁধে নিয়ে হাঁটতেছে। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা পদ্মা সেতুতে হাঁটতে পারেন। A few minutes later. এই গাইস, দেখতে দেখতে প্রায় অনেক সময় চলে গেলো। এর ভিতরে লাইভের পর লাইভ। আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন হেল্প করতেছে জয় আমারে। আর এখানে সকল মিডিয়া অলরেডি লাইভ চলতেছে, সবাই লাইভ টেলিকাস্ট করতেছে। দেখেন একটা লাইভ সরাসরি সম্প্রচারে কী পরিমাণে কষ্ট করতে হয়। রিমোট থেকে এই ফুটেজটা ডিরেক্টলি ইয়াতে অফিসে চলে যাচ্ছে। আর আমরা টোটাল 2টা ক্যামেরা ইউজ করতেছি। মেইন ক্যামেরা হিসেবে এইটা যেভাবে কথা বলতেছে, এটার ফিট এখানে যাচ্ছে, তারপর এই সাইডে যাচ্ছে, দুটোটা ক্যামেরা সুইচিং করে। আসলে ক্লান্ত, প্রচুর পরিমাণে ক্লান্ত, মানে বলার মতো না। এই গাইস, দেখতে দেখতে প্রায় আরও অনেকগুলো লাইভ টেলিকাস্ট করতে হয় আমাদেরকে ড্রোন দিয়ে, যেহেতু এটা পদ্মা সেতুর সর্বশেষ স্পেন, 41তম স্পেন। অ্যান্ড এই স্পেনটা নিয়ে আসলে দেশের প্রত্যেকটা মানুষের একটা আগ্রহ এবং কৌতূহলের বিষয় ছিল পদ্মা সেতুর সর্বশেষ, এবং এটার মাধ্যমেই পদ্মা সেতু সম্পূর্ণ দৃশ্যমান হয়। আর গাইস, প্রচুর পরিমাণে খিদা লাগছিল, সেই সকালে আসছি, এর পরবর্তী দেখতে দেখতে এখন দিনের 3টা। তো এখন আমাদেরকে মামা ফিরে যেতে হবে, মামা গিয়ে আমাদেরকে খাবার দাবার কমপ্লিট করতে হবে। অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার 4টায় লাইভ আছে। হে গাইজ, আসলে কপাল খারাপ থাকলে যা হয় আর কি, হঠাৎ করে ক্যামেরা ফ্রিজ হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমার তখন চোখে পড়েনি, বাসায় এসে যখন এডিট করতে বসলাম দেন চোখে পড়লো যে আসলে ক্যামেরা ফ্রিজ হয়ে গিয়েছে, ভিডিওগুলো দেখা যাচ্ছে না, শুধু অডিও শোনা যাচ্ছে। তো এই আর কি করার ছিল। তো আপনারা দেখতেছেন যে আমরা ইলিশ মাছ দিয়ে খুব ভালোভাবে জম্পেশ ভুলভোজ করি। তো এর পরবর্তীতে 4টা লাইভ ধরার জন্য আমাদেরকে পদ্মা সেতুর আরও একটা প্লেসে যেতে হয়, দেন ওখানে 4টা লাইভটা শেষ করি। তো বেসিক্যালি 4টা লাইভ শেষ করার পর জয় তার FPV ড্রোনটা বাইর করে। FPV ড্রোনের মিনিং হচ্ছে ফার্স্ট পার্সন ভিউ। আর আপনারা অনেকজন আমাকে বলেন যে ফাহিম ভাই
আপনি কেন এই ধরনের শটগুলো নেন না। এটার জন্য আসলে একটা নির্দিষ্ট মডেলের একটা ড্রোন বা একটা মডিফিকেশন ড্রোন লাগে, এটা একটা রেসিং ড্রোন বলা যায়। তো সব ড্রোন দিয়ে এই শটগুলো নেওয়া সম্ভব না, এবং এটার জন্য আসলে কিছুদিন ভালোভাবে প্র্যাকটিস করতে হয়। নর্মাল ড্রোন যেরকম এর চাইতে আরও বেটার প্র্যাকটিস করতে হয়। সো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এই ধরনের একটা ড্রোন নেওয়ার, খুব শীঘ্রই আপনারা দেখবেন অ্যান্ড আরও বেটার শট আপনাদেরকে দেখাবো। সো এখন শটগুলো উপভোগ করতে থাকেন। এই গাইস, দেখতে দেখতে রাজধানী ঢাকায় 2টা দিন কেটে গেল। হয়তো বা আগামীকাল ফিরে যাব চিরচেনা বন্দরনগরী চট্টগ্রামে। প্রায় দীর্ঘ 6 থেকে 7 মাস পর আবার পদ্মা সেতুতে আসলাম এবং নিজের চোখে দেখে গেলাম যে পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান। এখনও রেল লাইনটাই হয়তো একটু বাকি আছে, তারপরে বিভিন্ন লাইট বা রং বিভিন্ন কিছু বাকি আছে। সো আজকের দিনটা অনেক চমৎকার কাটালাম এবং গতকাল আমরা যে টেস্ট ব্রডকাস্ট করার জন্য আসলাম ওটাও চমৎকারভাবে কাটলো। তো ইজাজ ভাই কেমন লাগছে আসলে? অসাধারণ, আপনার ড্রোনের কাজগুলো আসলেই সুন্দর। পদ্মা সেতুতে অনেকেই ড্রোন ওড়ায়, কিন্তু এত চমৎকার ভিউ বা চমৎকারভাবে আসলে খুব পুরোটা দৃশ্যমান দেখাটা খুব চ্যালেঞ্জিং ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে কোনো নিউজে মনে হয় এখন পর্যন্ত লাইভে এভাবে ড্রোন উড়ায়নি, আমরাই মনে হয় প্রথম। অসাধারণ ওয়ার্ক ছিল, ইটস এ টিম ওয়ার্ক। থ্যাঙ্কস। আপনার অনুভূতি কেমন ছিল? আমার অনুভূতি কি বলবো, আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু তৈরি হবে এরকম একটা প্ল্যানিং ছিল, তারপরে শেষ হবে কিনা সেটা আমাদের কোনো ইয়ে ছিল না, কিন্তু ফাইনালি শেষ হলো এবং আমরা এটা খুব ভালো মতন ডকুমেন্টেশন করতে পারলাম এবং আমরা একই টিমে কাজ করতে পারলাম। এর জন্য আসলে খুব ভালো লাগছে, আমাদের খুব অসাধারণ কাজ হয়েছে এবং খুব ভালো সময় কেটেছে। যাই, তুমি তো তোমার ড্রোনটা ফ্লাইট করছো, তো কেমন লাগছে তোমার অনুভূতি? কোনটা, এফপিভি না এফপিভি? ভালোই লাগলো, আর একটু ভিতরে যাইতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু এটা সেফটি ইস্যু, এই জন্য যাইতে দিবে না। যাক ব্যাপার না, যখন মাস্কটা খুলো না, মাস্ক থাক, যারা দেখবে তাদের করোনা হয়ে যাবে। সো গাইস, এটাই দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন, লাল বাটনটাকে সাদা করে দেন অ্যান্ড বেল বাটনটা বাজাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতন আকস্মাৎ নীল নীল ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে